Welcome again to fourth lecture of A to Z WordPress Customization Page Builder Guru. তো এই লেকচারে আমি যেটা ডিসক্রাইব করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে সবাইকে একটু বেসিক নলেজ জানাবো। কারণ ওয়ার্ডপ্রেস জিনিসটা আমি ধরে নিব যে আমার এখানে যারা আছেন, যারা এই কোর্সটি এনরোল করেছেন, যারা এই ভিডিওগুলো দেখতেছেন, তারা ওয়ার্ডপ্রেস কী জিনিস, ওয়েবসাইট কী জিনিস এই সম্পর্কে কিচ্ছু জানেন না। প্রথম যে ভিডিও ছিল ইন্ট্রোডাকশনারি ভিডিওতে আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা কী এটা বলতে চেষ্টা করেছি এবং ওয়ার্ডপ্রেসটা খায় না মাথায় দেয়, মানে ওয়ার্ডপ্রেসটা আসলে কীভাবে ইউজ করা হয়, কোন কোন সেক্টরে এটা ইউজ করা হয়, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। দ্বিতীয় পার্টে ছিল যে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে কী টাইপসের ওয়েবসাইট ক্রিয়েট করা যায় বা আমার কোর্সে আমি আসলে কী টাইপের ওয়েবসাইটগুলো করে দেখাবো বা আমার কোর্স কারিকুলামে কী টাইপের ওয়েবসাইটের মানে প্র্যাকটিস আছে এটা দেখিয়েছি। এবং থার্ড যে পার্টটা ছিল, থার্ড পার্টটাতে আমি দেখিয়েছি যে কীভাবে আপনার কোর্সগুলোকে আপনি ওয়ার্ডপ্রেসগুলোকে আপনি ইভেন আপনার যদি লাইভ হোস্টিং থাকে সেটা, অথবা আপনার হচ্ছে যদি লোকাল হোস্ট থাকে সেখানে আপনি কিভাবে ইনস্টল করতে পারবেন। তো আমরা এই পর্যন্ত ধরে নিলাম যারা একদমই নতুন ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছুই জানেন না, তারা এই পার্টটুকু মানে এই 1, 2, 3 পার্টটুকু শেষ করে আমি ধরে নিলাম আপনারা সবাই এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি বলতে পারি যে অনেক মানে কষ্ট করে হোক, যেভাবেই হোক, টিউটোরিয়াল বারবার দেখে হোক, যেভাবে হোক আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছেন। না যারা আগের থেকে পারেন তারা তো বস, তারা তো পারেনি। তো এখন আমি যেটা এই সেকশনটা দেখাবো যে ওয়ার্ডপ্রেসের আসলে মানে জিনিসটা কী, ওয়ার্ডপ্রেসে কাজটা কীভাবে করে, এইটা নিয়ে একটা ছোট্ট লেকচার আমার এই নাম্বার 4 লেকচারে। তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন এরিয়া। এই অ্যাডমিন এরিয়াতে কীভাবে ঢুকতে হয় সেটা আমি গত ভিডিওতে দেখেছি, তবু আমি আর একটু দেখাই। সেটা হচ্ছে জাস্ট এই যে লিঙ্কটা, আমার যে ডোমেইনটা, সেই ডোমেইনের নামের পরে স্ল্যাশ, তারপর হচ্ছে WP শর্ট হাইপেন অ্যাডমিন দিয়ে এন্টার প্রেস করতে হয়। তো এন্টার প্রেস করলে একটা লগ ইন অপশন আসবে যেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাবে, এবং এই ইউজার নেম পাসওয়ার্ডটা হবে আপনার অ্যাডমিন এরিয়ার ইউজার নেম পাসওয়ার্ড যেটা, সেটাই সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলে এখানে নিয়ে আসবে। এটাকে বলছি আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল। আর এখন এই ওয়ার্ডপ্রেসটা দেখতে কেমন সেটা দেখতে পারবো হচ্ছে এই যে উপরে মাই ব্লগ এবং তার নিচে যে ভিজিট সাইট। তো এটাকে আমি নতুন ট্যাবে ওপেন করলাম, কারণ এবং কিভাবে ওপেন করলাম, আমি মাউসের যে মিডিল বাটনটা আছে না, হুইল যেটাকে বলে চাকা, তো এই চাকাটা ক্লিক করলে এই ট্যাবটা নতুন মানে এই লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন হলো। এটা অনেকেই আছে কিন্তু যে ভিডিও দেখার সময় এই ট্যাবটা কীভাবে নতুন ওপেন হলো এটা কিন্তু বুঝে না, ঠিক আছে? তো এই জন্য আমি এটা বলে দিলাম, এটা একটা শর্টকাট যে কোনো লিঙ্কের উপরে আমি যদি মাউসের মিডিল বাটন হুইল বা চাকাটা যদি আমি ক্লিক করি তাহলে নতুন ট্যাবে ওই লিঙ্কটা ওপেন হয়। তো আমি কি করলাম, এই যে মাই ব্লগ এইটা যেটা এখানে যে ভিজিট সাইটে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে ওয়েবসাইটটা আমি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড মানে এটা ইউজাররা, নর্মাল ইউজাররা ওয়েবসাইটটাকে এইভাবে দেখবে, ঠিক আছে? নর্মাল ইউজাররা ওয়েবসাইটটাকে এইভাবে দেখবে। আর আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটর, আমরা যারা ডেভেলপার বা আমরা ডিজাইনার, আমরা ওয়েবসাইটটাকে ভিতর থেকে দেখব, এখান থেকে দেখব, কাজগুলো আমরা সব করব এখান থেকে। আউটপুটটা আসবে এখানে বাইরে। আউটপুটটা ভালোভাবে দেখার জন্য আমরা কি করতে পারি, এটা আউটপুট কিন্তু এটা কিন্তু যে অ্যাডমিন লগ ইন করা আছে, অ্যাডমিন একটা বার আছে, মানে আমি ফ্রন্ট এন্ড দেখতেছি কিন্তু ফ্রন্ট এন্ড দেখা সত্ত্বেও এটা কিন্তু অ্যাডমিন আকারে লগ ইন আছে, যেটা আমরা এই যে অ্যাডমিন একটা বার আছে এই বারে দেখতে পারতেছি। এটা সুবিধা কি, আমি অ্যাডমিনে থাকা অবস্থায় আমি ফ্রন্ট এন্ডটা দেখতে পারতেছি, আবার সাথে সাথে এখান থেকে যে ড্যাশবোর্ডে মানে ব্যাক এন্ডে যেতে পারতেছি, কাস্টমাইজ অপশনে যেতে পারতেছি, নতুন কিছু অ্যাড করতে পারতেছি, এই কারণে অ্যাডমিন বারটা দেওয়া। তো এটা আমি না চাইলে, আমি যদি চাই যে একদম ফ্রেশ মানে ইউজাররা কি দেখতেছে আমি সেটা দেখব আউটপুটটা, তাহলে আমরা প্রাইভেট উইন্ডোতে কি করলাম, আমি আবার একটু রিওয়াইন্ড করি, 3 ডট মেনুতে ক্লিক করলাম, নিউ প্রাইভেট উইন্ডোতে ক্লিক করলাম, তারপরে এখানে ওই একই লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা ক্লিক করে এন্টার হিট করলাম, ওয়েবসাইটটা চলে আসলো। এইটা হচ্ছে ফ্রেশ
পেজ দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো ব্যাক এন্ডের কিছু না, সব ফ্রন্ট এন্ড। তো এইটা জানা জরুরি কেন? কারণ অনেক সময় ব্যাক এন্ডে মানে অ্যাডমিনে কাজ করা অবস্থায় কিছু ইরর থাকে, ওয়েবসাইট কোনো ক্যাশ ধরে রাখে বা কোনো সমস্যা হয়, যার কারণে অ্যাকচুয়াল ভিউটা দেখা যায় না অনেক ক্ষেত্রে। ঠিক আছে, এটা আপনারা পরবর্তীতে আরও বুঝবেন, এখন শুধু এতটুকুই বুঝেন। তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন এনশিওর করার জন্য যে আসলে প্রকৃত ভিউটা কি হচ্ছে। তো সেই কারণে আপনারা যে প্রাইভেট উইন্ডোতে নিয়ে এসে রেজাল্টটা দেখতে পারেন। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়াতে রেজাল্টটাই এরকম একটা সিম্পল একটা 2020 থিম ইনস্টল করা আছে, যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, এবং জাস্ট এরকম একটা ভিউ আছে ফ্রন্ট এন্ডে। ওকে, তো ফ্রন্ট এন্ড নিয়ে আমাদের আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে ব্যাক এন্ড নিয়ে, যে ব্যাক এন্ডের কোথায় কি আছে এবং কোথায় কি করতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে একটা প্লাগইন ইনস্টল দিতে হয়, কিভাবে একটা থিম ইনস্টল দিতে হয়, প্লাগইন কি, থিম কি, এই বিষয়গুলো নিয়ে আগামী 10 থেকে 15 মিনিট আমি আলোচনা করব। শুরু থেকে আসি। প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড, যেটা ক্লিক করলে আমি এই যে একটা ড্যাশবোর্ডের যে ওভারভিউ এটা দেখতে পারবো। এখানে আমি দেখতে পারবো যে আমার কয়টা পোস্ট আছে, কয়টা কমেন্ট আছে, কয়টা পেজ আছে পুরো ওয়েবসাইটে, এটা দেখতে পারবো এখান থেকে। সাইট হেলথ স্ট্যাটাস, এখানে যদি আমার ওয়েবসাইটের যে হেলথ, ওয়েবসাইটের হেলথ বলতে এই যে ওয়ার্ডপ্রেস রান করতে গেলে কিছু কিছু রিকোয়ারমেন্টস লাগে, কোনো প্লাগইন রান করতে গেলে কিছু রিকোয়ারমেন্টস লাগে, তো সেখানে কোনো ল্যাগ আছে কিনা, এমন কোনো বা ওয়েবসাইটে কোনো এরর আছে কিনা, কোনো মানে এনিথিং, কোনো প্রবলেম থাকলে সেটা এখানে শো করবে যে সাইট হেলথ কতটুকু ভালো বা খারাপ। ঠিক আছে, নর্মালি এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে ভিউ ইওর সাইট, মানে ওয়েবসাইটটা দেখো। তারপর হচ্ছে হোম পেজ সেট আপ করো। আমরা এখনও হোম পেজ সেট আপ করিনি, কীভাবে করতে হয় আমরা শিখবো এক সময়, একটু পরেই শিখবো আসলে। তো এখানে সেট আপ ইউর হোম পেজ আছে, অ্যাড অ্যান্ড অ্যাবাউট পেজ, একটা ব্লগ পেজ সেট আপ করো, একটা ব্লগ পোস্ট লিখো, কীভাবে পোস্ট লিখতে হয়। তারপর হচ্ছে উইজেট ম্যানেজ করতে বলতেছে, মেনু ম্যানেজ করতে বলতেছে, তারপরে কমেন্ট অন অফ করতে বলতেছে। এই মানে কিছু এটা বলতে পারি শর্টকাট লিঙ্ক, মানে অ্যাডমিন প্যানেলে কিছু কাজ করার জন্য শর্টকাট কিছু লিঙ্ক দিয়ে এই এরিয়াটা রেখে দিয়েছে। ঠিক আছে, তো তারপরে এখানে কি আছে, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ইভেন্ট, এটা অটোমেটিক্যালি আসে ওয়ার্ডপ্রেস থেকে। তো এই ইভেন্টটা এখানে শো করে, এটা নাথিং সিরিয়াস। আর এইখানে হচ্ছে আমার যদি কোথাও কোনো কমেন্ট পড়ে, কোনো পোস্টে হোক, কোনো পেজে হোক, এনি হোয়ার যদি কোনো কমেন্ট পড়ে ফ্রন্ট এন্ডে, মানে ওয়েবসাইটে যদি কোনো কমেন্ট থাকে, সেই কমেন্টটা এখানে শো করে, এই অ্যাক্টিভিটিতে শো করে। ওকে, এটা গেল জাস্ট নর্মাল ড্যাশবোর্ড ভিউ। তো এরপরে আছে আপডেটের অপশন। আপডেটের অপশনে ক্লিক করলে কি হয়, শো করে যে আমার কী কী আপডেট অ্যাভেলেবল। ঠিক আছে, যদি কোনো প্লাগইন আপডেট দরকার হয় তাহলে সেই প্লাগইন আপডেটটা এখানে থাকে, যদি কোনো থিম আপডেট দরকার হয় তো সেই থিমের আপডেটটা এখানে অ্যাভেলেবল থাকে। আবার অনেক সময় ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেট চাইলেও সেটা এখানে অ্যাভেলেবল থাকে এবং আপডেট দেওয়া যায়। তো আনফর্চুনেটলি যেহেতু আমার এখানে কোনো কিছু আপডেটের অপশন নাই, সো আমি এটা দেখাতে পারছি না যে কীভাবে আপডেট দিতে হয়, বাট এটা আপনারা একটা সময় পারবেন, বা একটু সময় পরেই পারবেন। যাই হোক, তো আপডেটের বিষয়টা গেল। এবার হচ্ছে পোস্ট। তো পোস্টের ব্যাপারটা হচ্ছে যে ব্লগ পোস্ট আমরা যেটা আলোচনা করেছিলাম নিউজ পেপারের ক্ষেত্রে বা নিউজ পেপার রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে, তো সেরকম যে পোস্ট ক্রিয়েট করতে হয়। পোস্টে কী থাকে, পোস্টে হচ্ছে টাইটেল থাকে, মানে একটা নিউজের মতো আর কি। ঠিক আছে, যে বা কোনো ইভেন্টের কোনো কথা কি থাকতে পারে, একটা পোস্ট ধরেন আপনি একটা নর্মাল ফেসবুকে যেমন পোস্ট করেন, তো সেটা বাদ দিলাম, ফেসবুকের পোস্ট আমি ইগনোর করলাম। আমরা যখন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেখি, পেপার ওয়েবসাইটে আর কি, বা ম্যাগাজিন ওয়েবসাইটে কিন্তু দেখি বিভিন্ন আর্টিকেল লেখা থাকে। তো আর্টিকেলগুলো কীভাবে লেখা থাকে, দেখা যাচ্ছে যে ওখানে একটা টাইটেল থাকে। তো টাইটেলটা হচ্ছে অমুক কী করেছে, তমুক কী করেছে, এই টাইপের কিছু একটা টাইটেল থাকে। দেন হচ্ছে ওই টাইটেলের ডেসক্রিপশন থাকে, মানে পুরা খবরটা ওখানে লেখা থাকে, এবং ওই খবরের সাথে যায়, মানে ওই খবর রিলেটেড কিছু ইমেজ থাকে, একটা দুটো ইমেজ থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে পোস্ট। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও এটা সেম, একটা পোস্ট থাকে। তো এইগুলো কোথায় কোথায় করতে দেখেন, তো একটা অ্যাড নিউ পোস্ট করতে হবে। ঠিক আছে, তো অ্যাড নিউ পোস্টে এসে আমরা কোথায় কী করতে পারি সেটা আমি জাস্ট দেখে নিব, যে আমরা কীভাবে একটা নতুন পোস্ট
অ্যাড করতে পারি। ওকে, তো পোস্টের এখানে হচ্ছে অ্যাড নিউ পোস্টে এখানে আমরা টাইটেল দিব লাইক কি টাইটেল দিতে পারি, হোয়াটএভার। আচ্ছা, দিস ইজ এ নিউ পোস্ট, এরকম একটা টাইটেল দিলাম, দিস ইজ এ নিউ পোস্ট, এরকম একটা টাইটেল দিলাম। ঠিক আছে, অবশ্যই বাংলাদেশের মানে সংবাদের টাইটেলগুলো এরকম হয় না, সাংবাদিকরা অনেকভাবে টাইটেল লেখে, যাক ফান অ্যাপার্ট। তো টাইটেল দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে এখানে আমরা ডেসক্রিপশন বসাবো। ঠিক আছে, তো ডেসক্রিপশন আমরা কী লিখবো, লরেম ইপসুম বা যে কোনো কিছু, আমি দেখি কিবোর্ডটা চেপে ধরি একটু। ঠিক আছে, ইচ্ছা মতো এরকম লিখি, খুব নয়েজ হচ্ছে আই নো, বাট ইচ্ছা মতো কিছু একটা লিখলাম আর কি। তো এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, টাইটেলের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন শেষে ওই যে বললাম যে ডেসক্রিপশনের মধ্যে রিলেটেড কিছু ইমেজ কিন্তু থাকে অনেক সময়। ঠিক আছে, সো আমি একটা কাজ করি, কিছু টেক্সট কপি করে নিয়ে আসি গুগল থেকে, লাইক ডেমো আর্টিকেল লিখে। না, আপনারা অবশ্যই ডেমো আর্টিকেল দিবেন না, মানে আমি আপনাদের শেখানোর জন্য জাস্ট আমি এখন কোথায় টেক্সট পাবো তাই একটা জাস্ট টেক্সট কপি করে আনতেছি। ওকে, ডেমো আর্টিকেলেও কি নাকি চলে আসে, যাই হোক আমরা এই টেক্সটটুকু কপি করে নিব। ওকে, এটাও কিন্তু একটা আর্টিকেল। ঠিক আছে, তো এই রকমই একটা আর্টিকেল আমরা টেক্সট কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখা যাচ্ছে মাঝখানে আমি এখন একটা ইমেজ অ্যাড করবো। সো ইমেজটা অ্যাড করবো কোত্থেকে, এই যে এখানে ক্লিক করবো, করার পর এখানে অ্যাড মিডিয়াতে হচ্ছে আপলোড ফাইলে হচ্ছে সিলেক্ট ফাইলে হচ্ছে আমি মানে ফান করছিলাম, আবারও দেখাই যে এখানে হচ্ছে ক্লিক করে, মানে যেখানে ছবিটা স্টার্টিং হবে সেখানে ক্লিক করে অ্যাড মিডিয়াতে যাব। অ্যাড মিডিয়াতে যাওয়ার পরে কিছু অপশন আছে, এখানে কী কী অপশন আছে, ক্রিয়েট অডিও প্লেলিস্ট, মানে আমি এখানে অডিও ফাইল অ্যাড করতে পারবো। ক্রিয়েট ভিডিও প্লেলিস্ট, দ্যাট মিনস আমি এখানে একটা ভিডিও ফাইলও অ্যাড করতে পারবো। ক্রিয়েট গ্যালারি, আমি এখানে মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারবো, অথবা আমি একটা সিঙ্গেল অ্যাড মিডিয়া বলতে আমি একটা সিঙ্গেল ভিডিও আর একটা সিঙ্গেল অডিও অ্যাড করতে পারবো। ক্লিয়ার যদি না হন ভিডিওটা আবার পিছনে নিয়ে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, এছাড়া ফাইনালি আমি যেটা করতে পারি যে ইনসার্ট ফ্রম ইউআরএল, এখানে আমি একটা ইউটিউবের লিঙ্কও দিয়ে দিতে পারি, যেখানে ইউটিউবের ভিডিওটা প্লে করবে, বা আমি অন্য কোথাও কোনো একটা ইমেজের লিঙ্ক আমি এখানে বসিয়ে দিতে পারি, সেটাও কিন্তু প্লে করবে, মানে শো করবে। তো নর্মালি আমি যেটা করব, অ্যাড মিডিয়া করব এবং অবশ্যই আপলোড করব। মিডিয়া লাইব্রেরিতে তো কিছুই নাই, কারণ আমি এখনও পর্যন্ত কোনো ছবি আপলোড করি নাই। সো আপলোড ফাইলসে গিয়ে এখানে সিলেক্ট ফাইলস এবং আমি একটা ছবি আপলোড করব। দেখি আমার ডাউনলোডসে কী ছবি আছে, যেটাই থাকুক। অ্যাকচুয়ালি আমি একটা ছবি আপলোড করে ট্রাই করি, দেখা যাক। অফকোর্স আমার নিজের ছবি না, আর অফকোর্স এই পিৎজার ছবি না। এটা আপলোড করি আমি একটু অকওয়ার্ডভাবে মাঝে মধ্যে কথা বলে ফেলছি, মানে এটা অকওয়ার্ড না, ঠিক ফানি টাইপের কথা বলছি, কারণ মেবি আপনার ভিডিও দেখতে বোরিং হয়ে যেতে পারেন, তো সেই জন্য। সো যারা ফান হিসেবে নেবেন তারা মজা পাবেন মানে কোর্স ভিডিও দেখে, আর যাদের কাছে ভালো লাগবে না তার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। সো এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আমার কিছু করার নেই। যাই হোক, ইমেজ আপলোড হয়ে গেছে। তো ইমেজ আপলোডের ক্ষেত্রে আমরা একটু কিছু অপশন দেখি যে আপলোডের ক্ষেত্রে কী কী অপশন থাকে। এই অপশনগুলো আমি কিন্তু আর টোটাল কোর্সে আমি আর দ্বিতীয়বার কখনোই দেখাবো না। সো যেটা দেখবেন, যেটা শিখবেন, সেটা মনোযোগ সহকারে মাথায় রাখবেন। ঠিক আছে, সেটা হচ্ছে এই যে ইমেজটা আমি আপলোড করলাম, এই ইমেজের কিছু অপশন এখানে আছে রাইট সাইডে। কী কী আছে, টাইটেল আছে। অফকোর্স এই টাইটেলটা আপনার ছবির যে টাইটেল সেই টাইটেলেই আসবে, বাট এসইওর জন্য আপনাকে মানে ইমেজ এসইও করতে গেলে এই টাইটেলটা কিন্তু চেঞ্জ করতে হয়, প্লাস ইমেজ এসইওর জন্য ক্যাপশনও চেঞ্জ করতে হয়। তো সেই জিনিসটা চেঞ্জ করার জায়গাটা এখানে। ঠিক আছে, তো আপনি এটা যদি আপনার কাছে এসইও আগে থেকে আসলে করা থাকে না, বাট অপশনটা এখানে আমি এটা দেখিয়ে রাখলাম। আপনি যদি পরবর্তীতে কখনো এই ইমেজের এসইও করতে চান, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে এরকম মিডিয়া লাইব্রেরিতে আসবেন, ছবিটা ক্লিক করবেন এবং সেখানে টাইটেল এবং ক্যাপশনে এগুলো বসিয়ে নিতে পারেন। আর লিটল বিট এসইওর কথা বললাম, যদি এমন হয় যে আপনি ওয়ার্ডপ্রেসের কাজ জানেন, আপনাকে ক্লায়েন্ট বলতেছে আমার ইমেজে মেটা ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, ক্যাপশন এগুলো দিয়ে দাও, তখন যাতে আপনি দিতে পারেন, জাস্ট হেল্প করে দিলাম একটু। যাই হোক, তো টাইটেল গেল, ক্যাপশন গেল, এরপরে হচ্ছে এখানে ফাইল ইউআরএল, এটা তো আর চেঞ্জ করা যাবে না।
তো যেটা করা যায়, এখানে অ্যালাইনমেন্ট আছে একটা, ছবিটার অ্যালাইনমেন্ট আমি কি দিব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখন যদি হয় যে ছবিটা আমি সেন্টারে রাখবো, তাহলে এখানে সেন্টার দিয়ে দিতে পারি। লিঙ্ক টু, যদি এমন হয় যে ছবিটায় ক্লিক করলে কোনো একটা লিঙ্কে যাবে, তো তাহলে আমি সেই লিঙ্কটা দিতে পারি। কেমন হয়, মিডিয়া ফাইল দিতে পারি। মিডিয়া ফাইল দিলে হবে কি, ছবিটা ক্লিক করলে ওই ছবিটা ওপেন হবে, শুধুমাত্র ওই ছবিটা বড় আকারে ওপেন হবে। আর যদি কাস্টম ইউআরএল দিই, সেক্ষেত্রে আমি যে কোনো ইউআরএল এখানে বসায় দিতে পারবো। তো আমি এখানে কি ইউআরএল দিব বলেন তো? আমি যেহেতু ইনস্ট্রাক্টরির কোর্স দেখতেছেন, সো আমরা ইনস্ট্রাক্টরির ইউআরএলটা দিয়ে দিই। ওকে, তো আমি এখানে এই যে ইনস্ট্রাক্টরির ইউআরএলটা দিয়ে দিলাম, instructory.net। তারপরে সাইজ, ছবির সাইজ কতখানি হবে। ছবির দেখেন ডিফল্ট সাইজ আছে 19x600। আমি চাইলে এটাকে লার্জ স্কেলিং করে কমায় দিতে পারি, অথবা ফুল সাইজ যেটা আমার মেইন সাইজ আছে সেই সাইজটাই আপলোড করতে পারি। এইটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ অনেক ক্ষেত্রে হয় কি, ইমেজ যখন আমরা আপলোড দিই তখন আমাদের প্রয়োজন থাকে হাই রেজুলেশন ইমেজ আপলোড দেওয়ার, কিন্তু আমরা এভাবে আপলোড দিয়ে যাই, খেয়ালই করি না যে আমার এখানে আসলে আমি সাইজটা কমায় দিছি। তো এই কমায় দেওয়ার কারণে হয় কি, ফ্রন্ট এন্ডে গিয়ে দেখা যাচ্ছে যে কি আমি এত বড় ছবি আপলোড দিলাম, কিন্তু সামনে আসতেছে ঘোলা ঘোলা ছোট সাইজের একটা ছবি। এইটা জানা তো কেন আসলো সেটাও আপনি খুঁজে পাবেন না যদি এটা আপনার জানা না থাকে। তো এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমি ইনসার্ট ইনটু পোস্ট দিয়ে দিলাম, দেখি ছবিটা কতক্ষণ নেয় সময় আসতে। আশা করি খুব দ্রুতই চলে এসছে। ওকে, এই যে ছবিটা আমি আপলোড দিলাম, ঠিক আছে, ছবি আপলোড দেওয়ার পরেও কিন্তু আমি এই ছবিটাকে এডিট করতে পারবো। ঠিক আছে, তো এডিটটা কিভাবে করব, এই দেখেন, ছবির উপরে ডাবল ক্লিক করবেন বা সিঙ্গেল ক্লিক করবেন। ঠিক আছে, ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক, মানে এই অপশনটা আসতে হবে। যেভাবেই ক্লিক করেন না কেন এই অপশনটা আসতে হবে উপরে। তো এই অপশনটা আসার পরেও কিন্তু আপনি এখান থেকে যে খুব সহজে অ্যালাইনমেন্ট সেন্টারে বা লেফটে বা রাইটে করতে পারতেছেন, প্লাস এডিট অপশনে যেতে পারতেছেন। এই এডিট অপশনে গেলেও ঠিক একই জিনিস, ওইখানে যাচ্ছিল যে অল্টারনেটিভ টেক্সট ক্যাপশন, সেটা আপনি আবার এখান থেকেও করতে পারতেছেন। তো সেন্টার গেল, ফুল সাইজ গেল, সাইজটা আমি এবার এটাকে লার্জ করে দিই, ফুল সাইজ না করি। কাস্টম ইউআরএল instructory.net আছে, ওকে ফাইন, রেখে দিলাম। এখানে অ্যাডভান্স অপশনে কি আছে এটা দরকার নেই, তবে এটা করতে পারি যে ওপেন লিঙ্কের নিউ ট্যাব, মানে এখানে যে লিঙ্কটা, এই লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন হবে, ওই ট্যাবটা রিলোড হবে না। এই জিনিসটা আমি জাস্ট করে দিতে পারি যদি আমি ইমেজের লিঙ্ক ব্যবহার করি। সেক্ষেত্রে আপডেট করে দিলাম, পাবলিশ করে দিলাম, জাস্ট পোস্টটা পাবলিশ করে দিলাম। তো পোস্টে আর কি আছে আমি একটু দেখি, আর পোস্টটা একটু ভিউও করি। আচ্ছা, ভিউ করার আগে এখানে দেখি পোস্টে আর কি আছে। পোস্টের ফরম্যাটটা এটা একটা গ্যালারি পোস্ট হিসেবে সেট করা যায়, ইমেজ পোস্ট হিসেবে সেট করা যায়, ভিডিও বা অডিও পোস্ট হিসেবে সেট করা যায়। মানে এক একটা পোস্টের ফরম্যাট এক রকম, সেইভাবে সেভ করা যাবে পোস্টটাকে। ঠিক আছে, পোস্টগুলাকে কিছু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা যায়, এই বিষয়ে আমি কিন্তু পূর্বে আলোচনা করে এসেছি। যখন আমি ওই যে নিউজ পেপার নিয়ে আলোচনা করেছিলাম, আই হোপ আপনাদের মনে আছে, জাস্ট 2টা ভিডিও আগেই, মনে না থাকলে বুঝবো যে মন দিয়ে ভিডিওগুলো দেখেন নাই। তো যাই হোক, ওখানে ছিল যে আমরা যখন নিউজ পেপারে বা কোনো পোস্টে আমাদের ক্যাটাগরি থাকে, লাইক ফ্যাশন রিলেটেড পোস্ট থাকতে পারে, স্পোর্টস রিলেটেড পোস্ট থাকতে পারে। তো এই যে পোস্টগুলো আছে, এই পোস্টে যে ক্যাটাগরিগুলো আছে মেনুতে সাজানো হয়, বলেছিলাম ব্লা ব্লা ব্লা, যাই বলেছিলাম ওইটা দেখে আবার মনে করে নেবেন। তো ওই ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করতে হয়। ক্যাটাগরিগুলো কীভাবে অ্যাড করতে হয়, যদি আমি পোস্ট থেকে অ্যাড করতে চাই, তো এখানে যে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে আমি নাম দিব হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি, একটা নাম দিলাম, এটা একটা প্যারেন্ট ক্যাটাগরি, এবং অ্যাড নিউ ক্যাটাগরি এরকম দিয়ে দিলাম। দেওয়ার পর যে স্পোর্টসে টিক দিলাম, মানে এই পোস্টটা ওই স্পোর্টস ক্যাটাগরিতে থাকবে, যে ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরিতে একটা টিক মার্ক দিলাম। ট্যাগ হচ্ছে এসইওর কাজে লাগে, যে কিওয়ার্ডগুলা, মানে এই পোস্টের কিওয়ার্ডগুলা ট্যাগ আকারে এখানে এক একটা করে দেওয়া যায়। যেমন ধরেন যে ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ড, ঠিক আছে, এন্টার দিলেই হয়ে গেল, টাইপ করবেন, এন্টার করবেন, কিওয়ার্ড হয়ে যাবে। তো ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ড, তারপর দেখা যাচ্ছে এলিমেন্টর একটা কিওয়ার্ড, তারপরে দেখা যাচ্ছে ডিভি একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো কিন্তু ট্রাস্ট মি এসইওর কাজে প্রয়োজন হয় পোস্টের ক্ষেত্রে। সো এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, এরপর হচ্ছে ফিচার্ড ইমেজ কি। আচ্ছা,
ওই যে খবরে দেখেন যখন যে পোস্টটা সাজানো আছে, তো পোস্টটা সাজানো থাকে, একটা টাইটেল থাকে, উপরে একটা ছবিও থাকে, মানে একটা ব্যানারের মতো, একটা অ্যাডভার্টাইজড ছবির মতো থাকে, যে একটা ছবি তার নিচে টাইটেল। তো এই যে জিনিসটা, এই জিনিসটা ভিউ করার জন্য হচ্ছে সেট ফিচার্ড ইমেজ। তো ফিচার্ড ইমেজ আপনি অন্য আরেকটা ইমেজ দিতে পারেন যেটা আপনি চান থাম্বনেল হিসেবে, মানে পোস্টের থাম্বনেল হিসেবে শো করবে ইন শর্ট ফর্ম। মানে শর্টে বলতে গেলে পোস্টের থাম্বনেল হিসেবে যেটা শো করবে সেটাই হচ্ছে ফিচার্ড ইমেজ। ওকে, তো আপনি সেভাবে হচ্ছে ফিচার্ড ইমেজ দিয়ে নিতে পারেন। আমি কি ইমেজ দিব, আসলে আমি কোনো ইমেজ খুঁজে পাচ্ছি না, তো এই ইমেজটা দিয়ে দিই। জানি না এটা কি সেই ইমেজ। একটা ইমেজ আমি দিয়ে দিলাম, সেট ফিচার্ড ইমেজ। তো আমি যে কিভাবে কন্টেন্ট বসাতে হয়, পোস্ট করতে হয়, মানে ইমেজ বসাতে হয়, এগুলো কিন্তু দেখাই দিছি। চিন্তা করতে পারেন যে একটা পোস্ট করতে কি কি লাগে, এই জিনিসটা আমি এতক্ষণ ধরে শেখাচ্ছি, তাহলে এখন তো অনেক কিছু বাকি আছে, এটা আপনাদের মনে হতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। পোস্ট করার জিনিসটা প্রথমে এত সময় নিয়ে শিখালাম এই কারণে, কারণ সিমিলার ওয়েতে ওয়ার্ডপ্রেসে যা কিছু আছে, মানে পেজ বিল্ডার ছাড়া এরকম ক্যাটাগরি অ্যাড করা, এটা হতে পারে প্রোডাক্টের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, এই ফিল্ডগুলো সবখানেই থাকে। যার কারণে আমি প্রথমটা একটু সময় নিয়ে দেখালাম, পরেরটা আর এভাবে দেখাবো না, বোঝাবো না, নিজ দায়িত্বে বুঝে নেবেন। তো পোস্ট করা হয়ে গেল, পোস্টটা আমরা একটু ভিউ করে দেখে আসি। তো সেই সাথে আরেকটা যে জিনিস, ক্যাটাগরিগুলা আমি যেমন এখান থেকে অ্যাড করছি, তেমন আরেকটা হতে পারে কতগুলো ক্যাটাগরি লাগবে আমার ওয়েবসাইটে, মানে পোস্টের জন্য কতগুলো ক্যাটাগরি লাগবে, সেই ক্যাটাগরি কিন্তু আমরা এখানে অ্যাড করে নিতে পারি। এই যে ক্যাটাগরিজ লেখা, এখান থেকে গিয়ে অ্যাড করে নিতে পারি। কীরকম, এই যে নেম এখানে দিতে পারি, ফ্যাশন, বানান ভুল গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, ফ্যাশন, তারপরে হচ্ছে বিজনেস। খুব দ্রুত করতে গেলে খালি টাইপ করবেন, এন্টার করবেন, অ্যাড হয়ে যাবে ক্যাটাগরির ক্ষেত্রে। আবার বলতেছি, খুব দ্রুত অ্যাড করতে গেলে ধরেন যে অনেকগুলো ক্যাটাগরি, টাইপ করবেন নামটা, এন্টার প্রেস করবেন, লিস্টে চলে যাবে। ঠিক আছে, ওকে। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন যে একটা ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি আছে, লাইক বিজনেস, এর আন্ডারে একটা ক্যাটাগরি আছে হচ্ছে কর্পোরেট। সো সেখানে আবার এরকম দিবেন, কর্পোরেট, এই একটা কর্পোরেট নাম দিলাম। এখন এই কর্পোরেটটা কোন ক্যাটাগরির সাব ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরির নিচে যাবে, বিজনেস, সেই বিজনেসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। প্যারেন্ট ক্যাটাগরি কোনটা, এটা সিলেক্ট করে দেবেন। এটা না বুঝতে পারলে কি করব, আমার কিছু করার নাই। আচ্ছা, একটু বুঝাই দিই, মানে ব্যাপারটা হচ্ছে ট্রি এর মতো। ট্রি বুঝেন তো? ট্রি যদি না বুঝেন, তো এখানে দেখেন আমরা একটু লিখি যে ট্রি, ঠিক আছে। ট্রি মানে আমি শিওর গাছ আসবে, গাছপালা আসবে। ইয়েস, আমি জানতাম এটা গাছপালাই আসবে। তো ট্রি যদি আমরা ডাটা স্ট্রাকচারে দেখি একটু উইকিপিডিয়াতে, তাহলে দেখেন এই যে, তো ক্যাটাগরিগুলো এইভাবে হয়। এইটা হচ্ছে মেইন কি, মানে মেইন কি ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি, সেইটার সাব ক্যাটাগরি হচ্ছে এইটা, এইটার আবার সাব ক্যাটাগরি 3টা, আবার এই 3টা সাব ক্যাটাগরির মধ্যে লাস্ট ক্যাটাগরির আবার 2টা সাব ক্যাটাগরি আছে। এরকম এই এক্সাম্পলটা আমি দিলাম, এই এক্সাম্পলটা মাথায় রাখবেন। তো এইভাবে কিন্তু আমরা ক্যাটাগরিতে ট্রি করতে পারি। কেমন, এই যে কর্পোরেট দিলাম, বিজনেস দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। কী হলো এটা, বিজনেসের সাব ক্যাটাগরি হলো কর্পোরেট। আবার যদি হয় যে কর্পোরেটর আবার সাব ক্যাটাগরি থাকবে, যেমনটা এখানে ছিল যে 2-এর সাব ক্যাটাগরি ছিল 7, 7-এর আবার সাব ক্যাটাগরি 6, 7-এর আবার শুধু 6 না, 2-3টা আছে। সেটাও যদি আমি চাই তো দিতে পারি। কীরকম, স্মল বিজনেস, ছোট বিজনেস যাদের। তো এখানে আবার এটা কার সাব ক্যাটাগরি হবে, কর্পোরেটর, তো সেখানে এই যে কর্পোরেটটা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি হয়ে গেল। এইভাবে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। আজীবন মনে রাখবেন এটা, কারণ যে কোনো জায়গায়, প্রোডাক্টে হোক, পোস্টে হোক, ইচ অ্যান্ড এভরিথিং প্লেসে ক্যাটাগরি বা আরও ইন ফিউচারে বিভিন্ন ফিল্ডে এইভাবেই অ্যাড করতে হয় সবখানে। সো এটা আমি আর বিস্তারিত নেক্সট টাইম বলবো না। ট্যাক্সটা হচ্ছে আমরা যেটা দেখে এসেছিলাম পোস্টে, ওই যে অলরেডি ট্যাক্স কিন্তু 3টা অ্যাড করেছিলাম, সেটা এখানে চলে আসছে। একইভাবে ঠিক ক্যাটাগরি যেভাবে অ্যাড করতে হয়, ট্যাগও ঠিক সেভাবে অ্যাড করা যায়, কিন্তু ট্যাগের ক্ষেত্রে আর সাব ক্যাটাগরি এরকম নাই, কারণ ট্যাগ তো ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড,
ওকে, সো এটা আমি আর দেখালাম না কীভাবে অ্যাড করতে হয়। এবার হচ্ছে মিডিয়াতে আসবো। মিডিয়াতে হচ্ছে কি থাকে, মিডিয়ার এই জায়গাটাতে গেলে আমি আসলে এ পর্যন্ত ওয়েবসাইটে কত ইমেজ, কত ছবি, যা কিছু আপলোড করেছি সেগুলো আমি দেখতে পারবো, চাইলে ডিলিট করতে পারবো, চাইলে আপলোড করতে পারবো। তো এই মিডিয়াতে ক্লিক করলে হচ্ছে মিডিয়া বা এই যে লাইব্রেরির অপশনটা আসবে, সেখানে আমার যত কিছু আপলোড করা আছে সেই ইমেজগুলো এখানে শো করবে। যেমন আমি যে 2টা ইমেজ শো করছিলাম, এটা চলে আসছে। আমি যদি এটা এডিট করতে চাই, ওই যে ক্লিক করলে সেম একই অপশন আসতেছে, ঠিক আছে। আবার এই যে এখানে গেলে এই যে এডিট ইমেজ অপশন, সেখানে আবার কিন্তু ওই যে একই রকম সাইজ, অ্যাসপেক্ট রেশিও, ক্রপ করা, থাম্বনেইল করা, এই রোটেট করা, এই সমস্ত এডিট অপশনগুলো আসতেছে। আর যদি ডিলিট করতে চাই, এখানে যে বাল্ক সিলেক্ট করব, তারপরে হচ্ছে যতগুলো আছে সব সিলেক্ট করে ডিলিট পারমানেন্টলি করে দেবো। আপাতত আমার দরকার নাই এটা ডিলিট করার। অ্যাড নিউতে ও যে এরকম যদি অ্যাড নিউ করি, এখানে যে সিলেক্ট ফাইল আপলোডের অপশন থাকবে, আমরা ঠিক পোস্টে যেরকম ইমেজ আপলোড করে আসছি ঠিক সেরকম এখানেও আপলোড করতে পারবো। ক্লিয়ার? না ক্লিয়ার হলে আবার ভিডিওটা দেখে ট্রাই করবেন। এইবার হচ্ছে পেজ। পেজটা হচ্ছে ঠিক আমি ওয়েবসাইটে যা দেখতেছি ফ্রন্ট এন্ডে সেইটা। তো আসেন আমরা একটু পেজেসে যাই, অল পেজে কি আছে দেখি। পেজে 2টা পেজ ডিফল্টভাবে থাকে, একটা হচ্ছে স্যাম্পল পেজ আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ, যেটা ড্রাফট আকারে আছে। তো এই ড্রাফট আকারে থাকা মানে এই পেজটা কিন্তু ফ্রন্ট এন্ডে শো করতেছে না, মানে এই পেজটা পাবলিশ করা হয় নাই, ফ্রন্ট এন্ডে শো করতেছে না, জাস্ট এটা ব্যাক এন্ডে আছে। আর স্যাম্পল পেজটা ফ্রন্ট পেজে শো করতেছে। তো স্যাম্পল পেজটা একটু ভিউ করি, দেখি স্যাম্পল পেজে এই যে কচুর মাথা কি যেন লেখা, XYZ, আই ডোন্ট নো কী লেখা, যাই হোক, সরি ফর মাই ব্যাড ওয়ার্ড। আসলে ফান ওয়েতে শেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, পেজ যে এলিমেন্টগুলো, পেজে যা কিছু আছে সেটা কিন্তু স্যাম্পল পেজে শো করতেছে। তো পেজ আর পোস্ট দেখতে একই রকম, ঠিক আছে। আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত পেজ আর পোস্টটা দেখতে একই রকম, মানে পেজের ফিল্ডগুলা, পেজের নাম বা পেজ যদি আমি অ্যাড নিউ করি, তো অ্যাড নিউর ক্ষেত্রেও এগুলা দেখতে কিন্তু একই রকম, এই সেম, নতুনত্ব নেই কোনো কিছু। ওই যে নর্মালি টাইটেল অ্যাড করা যায়, ডেসক্রিপশন অ্যাড করা যায়, ফিচার্ড ইমেজ অ্যাড করা যায়। আর পোস্টে তো তাও ক্যাটাগরি ছিল, এখানে কোনো ক্যাটাগরি নেই। তো কি হবে, আলটিমেটলি একটা পেজের নাম দিব, এখানে যা লিখবো সেটাই পেজ আকারে শো করবে। যেমনটা হচ্ছে আমাদের এই যে স্যাম্পল পেজটা যদি আমি একটু এডিট করি, এখানে আছে জাস্ট কিছু টেক্সট, এই যে কিছু টেক্সট আছে, এই টেক্সটগুলো আমরা হোম পেজে দেখতে পাচ্ছি। টাইটেলটা স্যাম্পল পেজ, তাই এই যে ওয়েবসাইটে ওই যে স্যাম্পল পেজ নামে টাইটেলটা আছে, এই নাথিং সিরিয়াস। তো এই কারণেই আসলে আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো আমরা ব্যবহার করবো সেই পেজগুলোতে এরকম সিম্পল দেখালে হবে না, তাই না। তো এই কারণেই আমরা কিন্তু পেজ বিল্ডার তৈরি করি এবং পেজ বিল্ডার দিয়ে পুরো পেজ ডিজাইন করি। তো সেই ডিজাইন করব আমরা হয়তো খুব শীঘ্রই। আপাতত আমরা শুধু এইটুকুই দেখি যে পেজটা কোথায় থাকে, পেজের এডিটিং অপশন কী বা কী আছে, সিম্পল এইটুকুই দেখলাম আর মাথা না ঘামাই, কারণ পেজের অনেক কাজ আছে যেটা আমরা পরবর্তীতে করব। তারপরে আসছে এখানে কমেন্টে আমরা যথারীতি আমাদের কোনো পোস্টে বা কোনো পেজে কোনো ইউজার কমেন্ট করেছে কিনা বা যে কেউ কমেন্ট করেছে কিনা সেগুলো শো করে। চাইলে এই কমেন্টের রিপ্লাই আমরা দিতে পারি, এই যে কমেন্টের উপর হোভার করলে এই যে রিপ্লাই দিতে পারি। তো কমেন্টের রিপ্লাই দিতে পারি, আনঅ্যাপ্রুভ করে দিতে পারি। আনঅ্যাপ্রুভ করলে ওই কমেন্টটার ফ্রন্ট এন্ডে শো করবে না, মানে অন্যান্য ইউজাররা দেখতে পারবে না, ঠিক আছে। স্প্যাম করে দিতে পারি, যে স্প্যাম হিসেবে করে দিলে এই ইউজার আর কোনো কমেন্ট করতে পারবে না, এরকম কিছু একটা হয়তো বা, আই এম নট শিওর। ক্রাশ করে দিতে পারি মানে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তো এটা গেল। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট চলে আসতেছে এবার, অ্যাপিয়ারেন্স মানে আমরা কী বুঝি? অ্যাপিয়ারেন্স মানে আমরা বুঝি অনেক কিছু, যে এটা দেখতে শুনতে কেমন, ঠিক আছে, এরকম একটা ব্যাপারগুলো বা এই সেটিংসগুলো এখানে থাকে। তো অ্যাপিয়ারেন্সে আমরা যদি দেখি, এখানে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসে কী আছে, অ্যাপিয়ারেন্সে থিমস আছে, কাস্টমাইজ আছে, উইজার আছে, মেনু আছে, ব্যাকগ্রাউন্ড আছে, থিম এডিটর আছে। থিম এডিটরটা আমরা দেখব না, কারণ কি, থিম এডিটরটা হচ্ছে থিমের ফাইল এডিট করা, যেখানে কোডিং করতে হবে, অনেক কিছু করতে হবে, যেটা আমরা আপাতত শিখছি না। তো আমরা কি শিখব? থিমসে যাব প্রথমে। ফার্স্ট অফ অল আমরা থিমসে যাব। তো থিমসে গেলে আমরা কি করব? দেখব যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমগুলো ইনস্টল দেওয়া, 2021
2019 2020 আমি বুঝি না, মানে আমি একদমই বুঝি না যে আসলে এই এতগুলা থিম কেন ইনস্টল দেওয়ার দরকার। ওয়ার্ডপ্রেস তার বিল্ট ইন যে এই যে ফ্রেমওয়ার্কটা, এটার সাথে একটা থিম ইনস্টল দিয়ে দিতে পারে, লাইক 2021। কারণ কোনো থিম, মানে সিঙ্গেল কোনো থিম অ্যাক্টিভেট না থাকলে ওয়ার্ডপ্রেসটা রান করবে না বা ওয়েবসাইটটা রান করবে না, ইরর দেখাবে। সো একটাই থিম থাকুক, বাকি দুটা কেন দেওয়া দরকার রে ভাই? এগুলো তো আমাদের দরকার নাই। তো আসেন আমরা থিম কীভাবে ইনস্টল করব। থিম দুইটা পদ্ধতিতে ইনস্টল করা যায়। একটা হচ্ছে যেটা ফ্রি থিম, সেটা এইখান থেকেই ইনস্টল করা যায়, আর যেটা পেইড থিম বা প্রিমিয়াম থিম সেগুলো আপলোড করে ইনস্টল করতে হয়। ওকে, খুব মনোযোগ সহকারে, আর কিন্তু দেখাবো না। তো অ্যাড নিউতে যাব। থিমসে আসলে তো আমি আসলে থিমের লিস্টগুলো দেখলাম যে কী কী থিম ইনস্টল দেওয়া আছে। এখন আমি অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে একটা থিম আমি ইনস্টল করব, সেটা হতে পারে অ্যাস্ট্রা, হতে পারে হ্যালো। আমি হ্যালোটা ইনস্টল দিব, ঠিক আছে, কারণ আমি কোনো কারণ নেই, ফরগেট ইট। আচ্ছা, তো আমি এখানে যে কোনো একটা থিম ইনস্টল দিই। তো হ্যালো থিমটা ইনস্টল দিই, এটা ফ্রি। তো এরকম সার্চ দিলে এরকম লেখা আসবে, তো অনেকগুলো থিম আসবে, মানে সার্চ করলেই ওই নামের রিলেটেড অনেকগুলো থিম আসবে। তো সেটা আমি জাস্ট এই যে এরকম ক্লিক করে উপরে ইনস্টল, ঠিক আছে, সিলেক্ট করে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলেই হয়ে গেল, খেলা শেষ, মানে থিম ইনস্টল শেষ। ওকে, তো থিম ইনস্টল দিলে কি বলতেছে, এটা হচ্ছে এলিমেন্টরের থিম একটা। আসলে এলিমেন্টরের থিম না, হ্যালো থিমটা আসলে একটা ব্ল্যাঙ্ক থিম বা নাল থিম। মানে থিমটা এমনভাবে বানানো যে এই থিমটা ইনস্টল দেওয়ার পরে যদি এলিমেন্টর পেজ বিল্ডার দেওয়া হয়, মানে এলিমেন্টর প্লাগইন ইনস্টল দেওয়া হয়, তাহলে এই ওয়েবসাইটের সব কন্ট্রোল, সমস্ত কিছুর কন্ট্রোল এলিমেন্টর দিয়ে করা যায়। এই থিমটা এমনভাবেই বানানো, একদমই সিম্পল লাইট ওয়েট একটা থিম। এবং আমরা যদি মনে করি যে আমি ওয়েবসাইটটা শুধু এলিমেন্টর দিয়ে বানাবো, তো সেক্ষেত্রে হ্যালো থিম ইজ দ্য বেস্ট চয়েস। তো আমি এই জন্য আপাতত হ্যালো থিম ইনস্টল দিয়েছি, কারণ আমি এইখানেই আপনাদেরকে এলিমেন্টরের যাবতীয় কাজগুলো দেখাবো, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো থিম ইনস্টল দিতে পারেন ভাই, হ্যালোই কেন দিতে হবে? বাট আমি শেখানোর ক্ষেত্রে আপাতত দিলাম। বাট একই ওয়েতে আপনারা ফ্রি থিমগুলো ইনস্টল দিবেন। আর হ্যাঁ, পেইড থিম বা প্রিমিয়াম থিম কীভাবে ইনস্টল দিবেন, একইভাবে যে অ্যাড নিউতে যাবেন, ঠিক আছে। অ্যাড নিউতে যাওয়ার পরে এই দেখেন অ্যাড নিউর ওই যেখানে অ্যাড নিউ ছিল সেখানে দেখেন আপলোড থিম অপশন আছে, এবং এখানে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পরে আপনার হচ্ছে যে থিমের জিপ ফাইলটা আছে, কই যেন এই যে কম্প্রেসের মধ্যে বিভিন্ন আমার এখানে থিম আছে, আরও অনেক কিছু আছে, দেখেন অনেক প্লাগইন আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই ভাই, এই প্রিমিয়াম থিমগুলা, মানে ভাই আপুরা আর কি, এই প্রিমিয়াম থিমগুলা বা এই প্রিমিয়াম প্লাগইনগুলো সব কিছুই আপনাদেরকে দেওয়া হবে। আপনারা কষ্ট করে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। কোন গ্রুপে? সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যাবেন, এবং সিক্রেট গ্রুপে ঢুকেই আপনারা হচ্ছে পোস্টগুলো দেখা শুরু করে দিবেন। কারণ গ্রুপে শুরুর দিকেই পোস্ট থাকবে বা অ্যানাউন্সমেন্ট থাকবে, সেখানে কিন্তু আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে এগুলো আপলোড করে দিব। সো দয়া করে যখন আপনারা এটা প্র্যাকটিস করবেন, আমি ভিডিওতে বলে দিচ্ছি, ঠিক আছে, যে যখন আপনি এটা প্র্যাকটিস করবেন, আপনারা এই থিমগুলো কোথায় খুঁজবেন? গ্রুপে, মানে বোকার মতো গ্রুপে বা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে কাউকে জিজ্ঞাসা করবেন না, সরাসরি কী বলে ওটাকে, প্রাইভেট গ্রুপে চলে যাবেন। সেখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট দেখবেন, বিশেষ করে আপনার যে ইনস্ট্রাক্টর তার পোস্টটা দেখবেন। সেখানে আপনি এই সমস্ত প্লাগইন থিম যেগুলো আপনার লাগবে ফুল কোর্সে, সেগুলো আমি আপলোড দিয়ে রেখেছি আপনাদের জন্য। সেইখান থেকে আপনারা সেটা কালেক্ট করবেন। যদি কোনোটা মিসিং থাকে, তখন সরাসরি ইনস্ট্রাক্টরের কাছে চাইবেন যে ভাই আমার এই প্লাগইনটা লাগবে বা এই থিমটা লাগবে, আমার কাছে থাকলে আপনাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কোথায় থিম পাবেন, কোথায় প্লাগইন থাকবেন, এইসব সমস্ত ম্যাটার গেল। এটা নিয়ে আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না, আমি আর বলবো না, এখানেই শেষ। তো এখন হচ্ছে থিম যেটা আমি ইনস্টল দিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে দেখা যাক তো কী থিম ইনস্টল দেওয়া যায়। আমি আসলে কোনো থিম খুঁজে পাচ্ছি না এখানে। ওকে, থিম আমি পেয়েছি, সেটা হচ্ছে উডমার্ট ওয়ার্ডপ্রেস। ধরেন আমি এটা এক্সাম্পল, ঠিক আছে, আমার উডমার্ট ছিল আগে এখানে আপলোড করা, তো এখানে আছে। তো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, থিমের যে জিপ ফাইলগুলো আমি আপনাদেরকে দিব, বা কিছু কিছু প্লাগইন আছে, থিম বা প্লাগইনের কিছু কিছু জিপ ফাইল আছে যেগুলো আমি আপনাদেরকে দিব। এই যে যেমন এটা উডমার্ট কমার্স ওয়ার্ডপ্রেস থিম 6.
1.4 এই জিপটা ডিরেক্ট ইনস্টল করবেন না, মানে যে সিলেক্ট করেই অমনি ওপেন করে দিবেন না, কারণ এই জিপটা কখনোই ইনস্টল হবে না। ওকে, কেন হবে না? কারণ এই জিপের মধ্যে হচ্ছে থিমের ফাইলটা আছে। এই জিপটাকে এক্সট্র্যাক্ট করবেন, এভাবে এক্সট্র্যাক্ট করবেন। রিমেম্বার, এই থিম ইনস্টলেশন এবং প্লাগইন ইনস্টলেশন আমি নেক্সট কিন্তু আর দেখাবো না, মানে নেক্সট ভিডিওগুলোতে কিন্তু আর দেখাবো না। তো এই যে এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট করার পরে এই ফোল্ডারটা আসলো। তো এই ফোল্ডারের মধ্যে দেখেন এই যে প্লাগইনস এবং উডমার্ট থিম, এই যে উডমার্ট থিম ফোল্ডার। তো এর মধ্যে হচ্ছে এই যে উডমার্ট থিমের জিপটা আছে, মানে যেই জিপটা আপলোড করতে হবে, থিম ইনস্টল দেওয়ার জন্য যেই জিপটা আপলোড করতে হবে সেটা থাকে জিপের মধ্যে। এবং এটা ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের ক্ষেত্রেই এরকম হবে। সো প্রিমিয়াম থিম বা প্রিমিয়াম প্লাগইনগুলো আপনারা সরাসরি আপলোড করবেন প্রথমবার। যদি দেখেন যে এরর আসছে বা প্লাগইনটা বা থিমটা ইনস্টল নেয়নি, তখন বুঝবেন যে না, আসলে এইটা আসলে এক্স্যাক্ট মানে অরিজিনাল এক্সিকিউটেবল মানে ইনস্টলেবল জিপ ফাইল না। তার জন্য কী করতে হবে, আপনাকে যে জিপটা দেওয়া হয়েছে সেটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করে তার ভিতরে খুঁজতে হবে যে আসলে ইনস্টল দেওয়ার জিপ ফাইলটা কোথায়। ওকে, তো এখান থেকে আপনি জিপটা সিলেক্ট করবেন, ওপেন করবেন, তারপর ইনস্টল নাও দিবেন, ইনস্টল হয়ে যাবে। বাট আমি এই থিমটা এখন ইনস্টল দিব না, সেজন্য বাকিটুকু আর দেখালাম না। জাস্ট ইনস্টল নাও দিবেন, এখানে একটা অপশন আসবে অ্যাক্টিভেট নাও, এবং অ্যাক্টিভেট করে দিবেন। দ্যাটস ইট। তো থিম ইনস্টল দেওয়ার পরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে কাস্টমাইজ। আমরা ডিফল্ট কাস্টমাইজ একটু দেখব যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টমাইজে কি কি থাকে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টমাইজে আসলে যেটা থাকে সেটা হচ্ছে জাস্ট এতটুকু, সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটিতে হচ্ছে সাইট টাইটেল, যেটা আমরা ওই যে প্রথমে বসাইছিলাম এবং আমি বলছিলাম যে এটা ভাই আপনারা পরেও ঠিক করে দিতে পারবেন, সেই জায়গাটা হচ্ছে এখানে। সাইট আইডেন্টিটি বলতে ওয়েবসাইটের যে টাইটেল যেটা উপরে থাকে, যেমন এখানে কি আছে, মাই ব্লগ এবং একটা ট্যাগ লাইন। তো এই সাইট টাইটেল এবং সাইট ট্যাগ লাইন যেটা হবে সেটা আপনাকে এখানে বসাতে হবে। সাইট আইকনটা কি, সাইট আইকন হচ্ছে এই দেখেন অন্যান্য ওয়েবসাইটে দেখেন একটু, যেমন এইখানে যে ট্রি উইকিপিডিয়ার সাইটে যে উইকিপিডিয়ার একটা আইকন, এই ডেমো আর্টিকেলে এখানে এইটা একটা আইকন। তো এরকম সাইট একটা আইকন বসাতে হয়। তো সাইট আইকনটা সবসময় হতে হয় কি, 4 কোণা স্কোয়ার একটা ছোট্ট ইমেজ, ধরেন 50-60 পিক্সেলের একটা ইমেজ, স্কোয়ার সাইজের। তো আমার মনে হয় না এখানে সেরকম সাইজের কোনো ইমেজ আছে, সো আমি দেখালাম না। বাট আপনারা জানেন যে কীভাবে ইমেজ আপলোড করতে হয়, এটা আপনারা অলরেডি জানেন। সাইট আইকন এখান থেকে সেট করে দিতে হবে, জাস্ট ইমেজটা আপলোড করে দিয়ে। দেখেন এখানে কিন্তু বলে দিছে স্কোয়ার সাইজ, মানে হাইট উইথ সেম, 512 পিক্সেল করলেও সমস্যা নাই। ঠিক আছে, তারপরে কি আছে, মেনু। ওয়েবসাইটে কি মেনু থাকে না, তো সেই মেনুটা এখান থেকে অ্যাড করতে হয়। কীভাবে অ্যাড করতে হয় সংক্ষেপে দেখাই দিই। প্রথমে একটা ক্রিয়েট নিউ মেনু করবেন, মেনুর নাম দিবেন হচ্ছে আপনার যা খুশি। তো আমি মেইন দিলাম, মেইন দিয়ে এটা হেডারে সিলেক্ট করলাম, তার মানে মেনুটা হেডারে শো করবে, কোথায় শো করবে সেটা আর কি। তারপর নেক্সট দিলাম, তারপরে এখানে এবার অ্যাড আইটেম, এটা জাস্ট আমি মেনুর নাম দিলাম এবং মেনুটা কোথায় শো করবে সেটা দিলাম। এরপর হচ্ছে আইটেম অ্যাড করতে হবে। তো আইটেমের এখানে আপনি পোস্ট অ্যাড করে দিতে পারেন, বা হচ্ছে পেজ অ্যাড করতে পারেন, কাস্টম কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন। কাস্টম লিঙ্ক কীভাবে অ্যাড করবেন, এখানে ইউআরএল বসাবেন আর এখানে টেক্সট বসাবেন, কেমন, যে ইনস্ট্রাক্টরি। ঠিক আছে, আর লিঙ্কটা হচ্ছে দেখি তো একটু, ইনস্ট্রাক্টরি লিঙ্কটা, হ্যাঁ, তো কপি, তো লিঙ্কটা হচ্ছে ইনস্ট্রাক্টরি লিঙ্ক বসায় দিবেন, হয়ে গেল। এটা হচ্ছে আপনি ওকে, ইউআরএলে কী করতে হয়, HTTPS এটা থাকতে হবে। ঠিক আছে, সো HTTPS আচ্ছা, HTTPS ভুল লিখছি আসলে, এরকম না, HTTPS এটা দিই, এইটা এরকম instructory.net দিয়ে একটা অ্যাড টু মেনু, বা হচ্ছে এখানে কেন হচ্ছে না আই ডোন্ট নো, www.instructory.net দিয়ে দেখি কি হয়, হচ্ছে না। আচ্ছা, না হলে এটা কেটে দিই।
ও আচ্ছা, আমার লেখা ভুল হচ্ছিল, এখানে তো আছেই দেওয়া HTT কী ছিল একটু দেখি, HTTPS, ওকে HTTPS এইটা, তারপর হচ্ছে এইটা, দেন হচ্ছে ইনস্ট্রাক্টরের লিঙ্ক, www না দিলেও হবে, তো HTTPS দিয়ে আসলে লিঙ্কটা দিতে হবে। অ্যাড নিউ, অ্যাড হয়ে গেছে কিন্তু মেনুতে, এই যে ইনস্ট্রাক্টরি। এরপরে হচ্ছে অ্যাড আইটেমস দিয়ে আমি যে পেজ আছে আমার একটা সিম্পল পেজ, সেটা অ্যাড করে দিতে পারি। পোস্ট আছে দুইটা, এখান থেকে এইটা একটা পোস্টটা অ্যাড করে দিতে পারি, মেনুতে এগুলো সব চলে আসবে। ক্যাটাগরি আছে, ধরেন আমার ওই যে বিজনেস ক্যাটাগরি দিয়েছিলাম সেটা অ্যাড করে দিতে পারি। বিজনেস ক্যাটাগরির নিচে কর্পোরেট ছিল, কর্পোরেট অ্যাড করে দিতে পারি। এখন আমি যদি চাই বিজনেসের নিচে কর্পোরেটটা বিজনেসের নিচে আসবে, তখন কি করব, এই যে একটু সরায় দিব টেনে, তেমন কি কোনো কঠিন কাজ না, কিন্তু শুধু একটু টেনে সরায় দিব, তাহলে যে এই যে ড্রপ ডাউন মেনু হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমার যে সিম্পল একটা মেনু, আমি জাস্ট দেখাই দিলাম কীভাবে মেনু ক্রিয়েট করতে হয়। আরেকটা জায়গা আছে মেনু ক্রিয়েট করার, সেটা হচ্ছে ব্যাক এন্ড থেকে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড কাস্টমাইজার থেকে দেখতেছি। আরেকটা আছে ব্যাক এন্ড থেকে, সেটা হচ্ছে যে অ্যাপিয়ারেন্স মেনুস, এখান থেকে যেতে হবে, এবং এইখানে গেলে সেখান থেকে যে মেনু এভাবে অ্যাড করা যায়। একই রকম, ওইটা ফ্রন্ট এন্ডে ছিল আর এখানে ব্যাক এন্ডে সিস্টেমটা করা, বাট অ্যাড করার সিস্টেমটা একই রকম। ওকে, তো তারপরে ফাইনালি হচ্ছে কাস্টমাইজে আর কি আছে আমি একটু দেখি। আর একটা হচ্ছে হোম পেজ সেটিংস, মানে কোন পেজটা হোম পেজ হিসেবে শো করবে। আপাতত ডিফল্টভাবে থাকে ইয়োর লেটেস্ট পোস্ট, তার মানে আমার পোস্ট যেগুলো থাকে সেই পোস্টগুলো সামনে আসে। যেমন আমার দুইটা পোস্ট আছে, সেই দুইটা পোস্ট কিন্তু এরকম সামনে আসছে। এবং এই দেখেন আমি ওই যে ফিচার্ড পোস্টে যে ইমেজটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার ফিচার্ড ইমেজে চলে আসছে। এটাকে যদি আমি এখন স্ট্যাটিক পেজ দিই, এবং আমার একটাই পেজ আছে সেটা হচ্ছে স্যাম্পল পেজ, এটা যদি দিই তখন হোম পেজে কিন্তু ওই স্যাম্পল পেজটা হোম পেজ হিসেবে সেট হয়ে যাবে। তো একটা পেজ কিভাবে হোম পেজে সেট আপ করতে হয়, কোশ্চেনটা আমাকে আর দ্বিতীয়বার করবেন না। ওকে, তো এটা গেল। স্ট্যাটিক পেজ সিলেক্ট করবেন, পেজটা সিলেক্ট করবেন, হোম পেজে চলে যাবে, এটা আর কি। তো এখন দেখেন আমি যদি এটা রিলোড করে দিই, ও পাবলিশ আছে, পাবলিশ করেছি। এখন যদি রিলোড করে দিই, দেখেন ওই যে আমি যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা হচ্ছে হোম পেজে চলে আসছে। ওকে, তো কাস্টমাইজে আমি যে স্যাম্পল পেজ দিলাম, এটা আবার চেঞ্জ করে দিয়ে পাবলিশ করে দিলাম। দিলে কি হবে, আমি যদি এই যে মাই ব্লগ মানে হোম পেজে ক্লিক করি, তাহলে এই যে হোম পেজ চলে আসছে। ঠিক আছে, স্যাম্পল পেজ ক্লিক করলেও স্যাম্পল পেজ এটাই চলে আসবে। দিস ইজ এ নিউ পোস্ট দিলে পোস্টটা চলে আসবে। বিজনেসে ক্লিক করলে বিজনেসে কোনো মানে পোস্ট নাই, তাই আসতেছে না, ব্ল্যাঙ্ক আসতেছে। কর্পোরেট এই যে ড্রপ ডাউনে চলে আসছে, এটাও যদি ক্লিক করি ব্ল্যাঙ্ক আসতেছে, কিছু আসছে না, কারণ এখানে কোনো পোস্ট অ্যাড করা নাই। তো তারপরে হচ্ছে আর কি মেনু তো দেখালাম। এবার হচ্ছে কাস্টমাইজে আমরা দেখতেছিলাম হচ্ছে হোম পেজ সেটিংস, সেটাও শেষ। আর ফাইনালি হচ্ছে অ্যাডিশনাল সিএসএস, এইটা আমরা পরে শিখব। আপাতত শুধু এটুকু বলি যে ফ্রন্ট এন্ডে যদি কোনো সিএসএস অ্যাড করতে হয়, লাইক সে এই কালারটা রেড না হয়ে এই কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। তো আমি জাস্ট কী করব, এরকম রাইট ক্লিক করব, যেখানে আমার সিএসএস মানে ডিজাইন চেঞ্জ করতে হবে সেখানে রাইট ক্লিক করব, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করলে যে সেই ক্লাসটা সহ বা সেই জায়গা সহ চলে আসছে। তো এটা কি করব, এইভাবে ক্লিক করব, ক্লিক করলে যে কোন ক্লাসের আন্ডার আছে, কোন HTML বা ক্লাসের আন্ডার আছে সেইটা এখানে চলে আসবে। যারা একদমই নতুন তাদের কাছে এগুলো খুবই কঠিন, ট্রাস্ট মি, অনেক কঠিন। তো জাস্ট দেখেন, কিছু বোঝার দরকার নেই, আস্তে আস্তে বুঝে যাবেন। তো এখানে পুরো টাইটেলটা আছে আসলে এই যে H1। আমি যদি কোডগুলোর উপরে যে কার্সর নিয়ে এইভাবে, তাহলে দেখা যাচ্ছে যে H1-এ যখন আমি কার্সরটা রাখছি তখন কিন্তু যে মাই ব্লগ যে টাইটেলটা, ওই টাইটেলটা ব্লক করে আছে, আমি কিন্তু দেখতে পারতেছি। তো এই H1 টাইটেলটার একটা ক্লাস আছে, এই যে ক্লাসের যে নাম আছে সেই নামটা আমি এখানে দিয়ে দিতে পারি। কিভাবে দিলাম, ওই যে প্লাস বাটনে ক্লিক করলে ওই নামটা অটোমেটিক চলে আসে। ঠিক আছে, তো ওই যে ক্লাসের যে নাম আছে সেই নামটা, আর সেই নামের আগে একটা ডট, ফুল স্টপ বা একটা ডট, একটা ডট দিয়ে ক্লাসের নামটা দিয়ে তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, উপর নিচে দুটো সেকেন্ড ব্র্যাকেট, এতটুকু দিলে কি হবে, এর মধ্যে আমি যা লিখবো, আমি যদি এখানে লিখি যে তোর নাম, মানে এটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে, আমি যদি এখানে লিখি যে তোমার নাম মাই ব্লগ না হয়ে মাই মানে
ইয়োর ব্লগ হবে, ঠিক আছে? তো ওইটা কিন্তু চেঞ্জ হয়ে সেটাই হয়ে যাবে। আসলে কি তাই? দেখি তো। হয়নি তো? আচ্ছা, হবে ওরা। যাই হোক, এটা ফান অ্যাপার্ট ছিল। অ্যাকচুয়ালি আমি এইখানে ওই যে ক্লাসের নাম, তার আগে ডট, মানে যেই এরিয়াটা, একটু সূক্ষ্মভাবে আবার বোঝাই নতুনদের জন্য, যারা জানেন তারা তো জানেনই, তারা ভাই ইগনোর করে যান। নতুনদের জন্য, একদম যারা বুঝেন না তাদের জন্য, এই যে ক্লাসটা আসছে এখানে কি লেখা আছে, মানে এই লাইনটায়, যে এই লাইনটায় কার্সর রাখলে বা এই লাইনটা সিলেক্ট করে রাখলে ওইখানেও সিলেক্ট হয়ে আছে, তাই তো? কার্সরটা রাখলে তার মানে এই লাইনের ক্লাসের মধ্যে যে নাম আছে সেই নামটা ধরে ওকে ডাক দিতে হবে। তো সেই নামটা হচ্ছে সাইট টাইটেল। তো ডট লিখে সাইট টাইটেল মানে ওই ক্লাসের নাম দিয়ে ওকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে এই তোর কালার হচ্ছে আজকে থেকে ব্লু, ঠিক আছে? তো ব্লু দিলাম, ব্লু হলো না। কেন হলো না? তাহলে বুঝতে হবে যে ওর কালারটা ওই H1-এ নাই, মানে ওই উপরের ব্লুতে নাই, আছে নিচে যে এটা আছে এখানে, এই যে এ। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এ এর কালার হচ্ছে এটা। তো আমি ওই কালারটাকে, ওই এই এটাকে কিভাবে ধরবো? শুধু এ ধরে যদি ডাক দিই, দিয়ে যদি এভাবে বলি কালার ব্লু, ব্লু, হ্যাঁ, শুধু একে ডাক দিয়ে যদি আমি বলি কালার ব্লু, তাহলে দেখা যাচ্ছে যে সবার কালার ব্লু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমার কি করব, আমি এই শুধু একে ধরে ডাকবো না, মানে এটা আমি কিভাবে এক্সাম্পল দিব, যে আপনার গ্রামে ধরেন মাসুদ নামে বহুত লোক আছে। এখন আপনি যদি মাসুদ বলে ডাক দেন, ডাক দিয়ে যদি আপনি বলেন যে তোমাকে আমি গিফট দেবো, তাহলে 400-500 মাসুদ চলে আসবে, দেখা গেল একটা জেলার মধ্যে। সো এখানে সেরকম, মানে শুধু এ যদি ডাক দেন তাহলে এ আর যত জায়গায় আছে সব জায়গার কালারটা ব্লু হয়ে যাবে। তো আমি কি করব, অমুকের ছেলে হচ্ছে মাসুদ, মানে H1 যে টাইটেলটা, সাইড টাইটেলটা ছিল সেইটার এ, সেটার ছেলে এ, এইভাবে দিব। আর ওইটা কেটে দিব, ওইটা আমি ভুল দিছিলাম, এটা আমি কেটে দিব। ওকে, এটা নাই, মনে করেন আমি ওই যে শুধু মাসুদ বলে ডাকলাম না, আমি কি বললাম, সাইড টাইটেলের ছেলে এ, তার কালার হবে ব্লু। তখন কি হচ্ছে, ওই যে সাইড টাইটেলের ভিতরে যে এ, শুধু সেটার কালার চেঞ্জ হচ্ছে। তো এই যে সিএসএসটুকু আমি করলাম, এটা যদি আমার কোথায় অ্যাপ্লাই করতে হয়, কোথায় অ্যাপ্লাই করবো? এটা তো আমি ফ্রন্ট এন্ডে, মানে এই যে ইন্সপেক্ট করে ফ্রন্ট এন্ডে চেঞ্জ করলাম, এটা কিন্তু ওয়েবসাইটে চেঞ্জ হয় নাই। আমি যদি এই যে ওয়েবসাইটটা রিলোড দিই, পেজটা যদি রিলোড দিই, তাহলে কিন্তু আবার যা ছিল তাই হয়ে যাবে। তাহলে এটা আমি কোথায় অ্যাপ্লাই করব? সেই জায়গাটা হচ্ছে এই যে কাস্টম সিএসএস বা এডিশনাল সিএসএস, এখানে পেস্ট করে দিব, পাবলিশ করে দিব। তারপর যদি আমি পেজটা রিলোড করে দেখি, এখন কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে। এই জিনিসটা কেন দেখালাম? ভেরি বেসিক জিনিস এবং অনেক সময় নিয়ে বুঝালাম, কারণ থিম কাস্টমাইজেশনের জন্য এটাই আপনাদের প্রয়োজন। এইভাবেই থিম কাস্টমাইজেশনের কাস্টম ডিজাইনগুলো করতে হয়। তো একটু একটু করে শুরু করতে হবে না, মানে একদম সহজ সব কিছু শিখলে কীভাবে হবে? তো ফার্স্টেই এটাই দেখালাম, যেহেতু সামনে এডিশনাল সিএসএস চলে আসলো। তো গেল এটা। অ্যাপিয়ারেন্সে আর আমাদের কিছু কি আছে কাস্টমাইজে? না, আর কিছু নাই। তো কাস্টমাইজ গেল, তারপর হচ্ছে উইজেডে কি আছে এটা একটু আমরা দেখতে পারি। মেনুজ আমরা অলরেডি দেখেছি। ব্যাকগ্রাউন্ডে কি আছে একটু দেখে আসি। ব্যাকগ্রাউন্ডে জাস্ট কি আর থাকবে, ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই, মানে ব্যাকগ্রাউন্ডের সেটিংসটা উধাও হয়ে গেছে থিম ইনস্টল দেওয়ার কারণে। ওকে, বা হচ্ছে সব থিমে ব্যাকগ্রাউন্ড সেটিংস থাকে না। সব থিমে ওই যে ব্যাকগ্রাউন্ড সেটিংস কিন্তু থাকে না, যে যখনই আমি থিম ইনস্টল করছি এখন আর ব্যাকগ্রাউন্ড নাই। ওই যে আগে যে 2021 ছিল ওইখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ডিফল্ট সবুজ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল। তো এই জন্য ওইখানে ব্যাকগ্রাউন্ডের অপশনটা ছিল, কিন্তু এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড অপশন নাই, কারণ এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের অ্যাড হবে না। ওকে, তো আমরা উইজেটটাকে ইগনোর করে গেছি। তো উইজেটটাকে আমি আপাতত ইগনোরই করে রাখি, ঠিক আছে? উইজেটটা আমরা আরেকদিন শিখবো, মানে নেক্সট কোনো ক্লাসে শিখবো। প্লাগইন কীভাবে ইনস্টল দিতে হয়, একদম সেম। থিম যেভাবে ইনস্টল দিতে হয় প্লাগইন সেভাবে ইনস্টল দিতে হয়, একদম সেম। বিস্তারিত কোনো আলোচনা করব না, শুধু এই যে
ইনস্টলড প্লাগইনে ক্লিক করব। ক্লিক করলে দেখব কী কী প্লাগইন ইনস্টল আছে। দেখা যাচ্ছে যে একটা প্লাগইন ইনস্টল আছে, 3টা প্লাগইন ইনস্টল আছে আর একটা অ্যাক্টিভেট আছে। ওকে, কীভাবে নতুন প্লাগইন অ্যাড করব? জাস্ট গো টু অ্যাড নিউ, go to classic widget, তো ক্লাসিক উইজেট চলে আসছে অ্যান্ড এটা অ্যাক্টিভেট করে দিলাম। ফ্রি প্লাগইন এভাবে ইনস্টল করতে হয়। পেইড প্লাগইন কীভাবে ইনস্টল করবেন বলে আসছে, কিন্তু অ্যাড নিউ করবেন, মানে থিমের ক্ষেত্রে বলে আসছি একই রকম। অ্যাড নিউ করবেন, আপলোড প্লাগইন করবেন, ব্রাউজ করবেন, সিলেক্ট করবেন, আপলোড করবেন, একই রকম সেম থিমের মতো। যদি কোনো প্লাগইন ইনস্টল দেওয়ার পর দেখেন যে ইনস্টল হচ্ছে না, তার মানে বুঝতে হবে ওই প্লাগইনের ইনস্টলেবল ফাইলটা ওই জিপ ফাইলের মধ্যে আছে, আর বলবো না। তো গেল এটা। ইউজার, এখানে কি ইউজারের ব্যাপারটা হচ্ছে, আমি যেমন ওই যে অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন একটা ইউজার দিয়ে আসছি, সেরকম ইউজার এখানে থাকে। ইউজার চাইলে আরও অ্যাড করা যায়। কীভাবে অ্যাড করবেন? এই যে অ্যাড নিউতে যাবেন। আপনি যদি চান আপনার এই ওয়েবসাইটটা 2-3 জন কাজ করবে, তো সেক্ষেত্রে আপনি অন্য নামে নতুন ইউজার করতে পারেন, সেখানে তাদের ইমেল দিতে পারেন, নতুন অন্য কোনো পাসওয়ার্ড দিতে পারেন, তারপর হচ্ছে তাদের রোল সিলেক্ট করে দিতে পারেন যে অ্যাডমিনিস্ট্রেটর হবে নাকি এডিটর। এডিটর কিন্তু শুধু এডিট করতে পারে, যে প্লাগইন এত কিছু কাজ করতে পারে না। কন্ট্রিবিউটররা তাও পারে না, সাবস্ক্রাইবাররা কিছুই করতে পারে না, শুধু সাবস্ক্রাইব ছাড়া বা পোস্ট করা ছাড়া। তো এইটা হচ্ছে বিভিন্ন রোল সিলেক্ট করে দিতে পারেন। অ্যাড নিউ ইউজার করলে অ্যাড হয়ে যাবে। তো প্রোফাইলে গেলে হচ্ছে আপনি যেই ইউজার দিয়ে লগ ইন আছেন সেই প্রোফাইলটা, আপনার নিজের প্রোফাইলটা দেখতে পারবেন। আপনি এখানে চাইলে আপনার যে কোনো ইনফরমেশন লাইক এই প্রোফাইল পিকচার এই সেই এগুলো চেঞ্জ করে আপলোড করে সেভ করতে পারেন আপনার মর্জি। টুলসে কী আছে? টুলসে আছে অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, সাইট হেলথ। আগেই বলেছি সাইট হেলথ নিয়ে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কি এটা আপাতত জানা দরকার নেই, স্কিপ করে যাচ্ছি। সেটিংসে কিছু সেটিংস আছে, এইটা আমি জাস্ট মানে আপনাদেরকে জানিয়ে ওয়ার্ডপ্রেসের যে এরিয়া অফ ওয়ার্ক এটা শেষ করব। আর শেষ করার আগে আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে সব কিছু বিস্তারিতভাবে দেখিয়েছি, মানে এই ফিল্ডগুলো, কারণ নেক্সট টাইম এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আবার আলোচনা করব না নেক্সট কোনো লেকচারের ভিতরে। তো সেটিংসে যাব, সেটিংসে এতগুলো অপশন। তো ফার্স্টে যাব জেনারেলে, দেখে নেব যে জেনারেলে কী কী থাকে। জেনারেলে হচ্ছে সাইট টাইটেল, ট্যাগলাইন, যেটা কাস্টমাইজ থেকে এডিট করা যায় সেটা এখানেও এডিট করা যায়। অ্যাডমিনিস্ট্রেটর ইমেল চেঞ্জ করা যাবে এখান থেকে। তারপর হচ্ছে ডিফল্ট ইউজার রোল, মানে যারা সাবস্ক্রাইব করবে তাদের রোলটা কী হবে। ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, এমনকি বাংলাও কিন্তু দেওয়া যায়, যে ওয়ার্ডপ্রেস কিন্তু বাংলাও আছে, ঠিক আছে। টাইম জোনটা কী টাইম জোন হবে, আপনি চাইলে UTC 6, মানে আপনার যদি বাংলাদেশি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশি টাইম দিয়ে দিবেন। ডেট ফরম্যাটটা কেমন দিবেন, টাইম ফরম্যাট কেমন দিবেন, এইগুলাই। রাইটিংয়ে গিয়ে আমরা যদি দেখি সেভ চেঞ্জ করে দেবেন কিন্তু। আচ্ছা, রাইটিংয়ে যদি আমরা দেখি যে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কী হবে, এটা চেঞ্জ করে দিবেন। এটা চেঞ্জ করে মানে অন্য কোনো ক্যাটাগরি দিবেন, তাহলে হবে কি যে যেই পোস্টটা করবেন সেটা ডিরেক্ট ওই ক্যাটাগরিতে চলে যাবে, অথবা আনক্যাটাগরাইজড রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিফল্ট পোস্ট ফরম্যাট কেমন হবে, স্ট্যান্ডার্ড হবে নাকি, এগুলা ট্রাই করে দেখতে পারেন। এগুলা কথা আমি তো বলেছি যে অডিও পোস্ট হয়, ভিডিও পোস্ট হয়, গ্যালারি পোস্ট হয়, সেগুলো আর কি। ডিফল্ট এডিটর ফর অল ইউজার, যে ক্লাসিক এডিটরটা ইউজ করবেন নাকি ব্লক এডিটর ইউজ করবেন, এটা চেঞ্জ করা যায় এখান থেকে। মেল সার্ভার, এখানে এগুলার মানে খুব একটা দরকার নেই। রিডিংয়ে আসি। রিডিংয়ে হচ্ছে এইটা হচ্ছে যে হোম পেজ যেখানে সিলেক্ট করলাম সেই সেটিংসটা এখানেও আছে। প্রত্যেকটা পেজে কয়টা করে ব্লগ পোস্ট শো করবে সেটা এখানে। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ, এটা যদি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনি ওয়েবসাইটে যে কাজগুলো করতেছেন এগুলো গুগলে যাবে না। গুগলে আপনার যে SEO রিলেটেড ডাটাগুলো বা ওয়েবসাইটের যে কোনো ডাটা গুগলে যাবে না, সার্চ ইঞ্জিনগুলোতে যাবে না। এবং এটা ঠিক ততক্ষণ রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন বা ওয়েবসাইটের কাজটা করতেছেন। যখন ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে, ওয়েবসাইটের কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি টিকটা উঠিয়ে দিয়ে আবার সেভ করে দিবেন। তাহলে হবে কি, পুরো ওয়েবসাইটের ডাটাটা সার্চ ইঞ্জিনগুলোতে যাইতে থাকবে। ডিসকাশনে কিছু অপশন আছে, জাস্ট লাইক যে পোস্টের কিছু সেটিংস, এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিতে পারেন। এগুলা
ম্যান্ডেটরি কিছু না। মিডিয়ার কিছু আছে, সেটিংস আছে, যে থাম্বনেইলের সাইজ কেমন হবে, মিডিয়াম সাইজ কেমন হবে, লার্জ সাইজ কেমন হবে, এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার মতো। পারমালিঙ্ক সেটিংসটা একটা ইম্পর্টেন্ট সেটিংস। কখনও যদি কোনো পেজ এরর দেয়, 404 নট ফাউন্ড এরর আসে, তখন পারমালিঙ্ক সেটিংসটা সেভ করলে অনেক সময় ঠিক হয়ে যায়। আর সেটা হচ্ছে পারমালিঙ্ক, এই যে কমন সেটিংসটা দিবেন, পোস্ট নেম, ডেট আর টাইম দিয়ে কোনো পোস্ট এরকম আমরা এখনও দেখি না বা আমরা শো করি না। আমরা ডোমেইন নেম, তারপর হচ্ছে যেই পোস্টটার টাইটেল, সেই টাইটেলের স্ল্যাগ দিয়ে পোস্টটা দেখতে চাই, পেজ বা যে কোনো ক্ষেত্রে। সো এরকম দিবেন, ঠিক আছে, এরকম করে দিবেন। আর এখানে ক্যাটাগরি বেস ফাঁকা রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবে সেভ করে দিবেন। পোস্ট নেমটা রাখবেন, এটা খুবই হেল্পফুল। তো এই ছিল বেসিক, একদমই মানে বেসিক ওয়ার্ডপ্রেস ইনস্টলের পরে ওয়ার্ডপ্রেসের কোথায় কী খুঁটিনাটি কাজ এগুলা। তো অনেক বড় একটা লেকচার করে ফেলেছি, কারণ এখানে আমি সব কিছু ডিটেলস, ওই প্রত্যেকটা পার্ট যেহেতু প্রথম দেখাচ্ছি, যারা একদমই নতুন তারা যেন খুঁটিনাটি সব বুঝতে পারেন, এই জন্য একদম ডিটেলসে ভিডিওগুলো দেখেছি, যাতে করে আমার পরবর্তীতে এইগুলো আর না বলতে হয়, আর আপনারাও খুব সহজেই বুঝে একদম মুখস্থ করে ফেলতে পারেন, ঠিক আছে। তো নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন, এবং অবভিয়াসলি কোনো হেল্প লাগলে আপনার ইনস্ট্রাক্টর হেল্পের জন্য অবশ্যই আছে। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।